আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন, সাইকোপ্যাথ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার নেতা কর্মীদেরকে বিভিন্ন রকম টেলিফোন আলাপের মাধ্যমে সে একদম বিভিন্ন রকমের উস্কানিমূলক নির্দেশনা দিচ্ছে, হিংসাত্মক নির্দেশনা দিচ্ছে, বিষাক্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এই ফোনালাপগুলো রেকর্ড করে শেখ হাসিনাই তার বিভিন্ন সূত্রে তিনি পাঠিয়ে দেন, যেন এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার এই নির্দেশনাগুলো। তো এই বিষয়টি নিয়ে যেমন আমি একটু কথা বলবো, পাশাপাশি আওয়ামী লীগ সহ সনাতন ধর্মাবলম্বীদের কথা বলা হচ্ছে, যদিও ইসকন এবং আওয়ামী লীগ মিলে আগামীকাল ঢাকায় একটি বড় মেসাকার করার একটি প্রস্তুতির আভাস আমরা শুনতে পাচ্ছি। তো এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা আলোচনায় আজকে আমার সঙ্গে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক ভাই। অবশেষে আপনাকে পেলাম, আপনার সময়ের সাথে আমার সময়ের মিল হয় না, পাই না। তো ফুয়াদ ভাই, আপনি ইতিমধ্যেই হাসিনার যে টেলিফোনের যে আলাপ সেটি আপনি নিশ্চয়ই শুনেছেন। তো ইতিমধ্যে আমাদের দর্শকরা সবাই শুনছে। তো ধরেন, যে এই আমেরিকার বিরুদ্ধে হাসিনার এত কথা, আমেরিকাকে নিয়ে এত কথা বলার পরে এখন হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার যোগাযোগ আছে, তিনি তাকে পাঠিয়ে দিবেন, এই যে ধরেন নোংরা রাজনীতির যে বিষয়গুলো আর কি, মানুষ ধরেন এতদিন অনুমান করতো অনেক কিছু কিছু দেখেছে মানুষ, এখন তার টেলিফোনে তার যে সাইকোপ্যাথিক যে মেন্টালিটি, এটি আবার সামনে আসছে। এই ফোন আলাপটাকে আপনি কিভাবে দেখেন? ট্রাম্পের ছবি দিয়ে একটা একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা, পাশাপাশি গতকাল ইলিয়াস হোসেন তার চ্যানেলে একটি জুম মিটিং এর একটি অডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে সনাতনীরা 10 লক্ষ ঢুকবে, আওয়ামী লীগ 20 লক্ষ ঢুকবে, 30 লক্ষ মানুষ ঢাকায় ঢুকে ক্যান্টনমেন্টে হামলা করবে, সব জ্বালায় পড়ায় দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব থাকবে না, ছাত্র বলে কিছু থাকবে না, এরকম একটা ব্যাপার তাদের অডিওতে বেরিয়ে এসছে। তো আপনি কিভাবে দেখেন ফুয়াদ ভাই, একটু শুনি আপনার কাছ থেকে। না, ধন্যবাদ কনক ভাই। আমার কাছে মনে হচ্ছে যে আসলে ডাক্তার দেখানো দরকার। তো ট্রাম্পের সাথে আপনার যোগাযোগ থাকলে আমি অনুরোধ করব যে আসলে ভালো মানসিক রোগের ডাক্তার আমেরিকা থেকে দিল্লি পাঠানো দরকার। এটাই হচ্ছে এই ধরনের একটা পলিটিক্যাল ডাইনোসর যাদেরকে বলি, যে মৃতপ্রায় রাজনৈতিক দল এবং তাদের যে নেতা, তাদের জন্য প্রযোজ্য আর কি। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলের ক্ষমতায় ফিরে আসার ইতিহাস নাই। এটা আমাদের ইতিহাসের সাথে যেমন সত্য কথা, এটা পৃথিবীর ইতিহাসের সাথে তেমন একটা সত্য কথা। বাংলাদেশে আপনি দেখেন 60-এর দশকে কি হয়েছে, 66-র 6 দফা, 69-এর ছোট আকারে গণ অভ্যুত্থান, অথবা 70-এর নির্বাচন। তারপরে দেখেন মুসলিম লীগ কিন্তু রাজনীতি থেকে নাই হয়ে গেছে। যেই মুসলিম লীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ আন্দোলন, পাকিস্তান আন্দোলন, আওয়ামী লীগের তুলনায় মুসলিম লীগের জাতীয় কন্ট্রিবিউশন, অবদান কিন্তু ঐতিহাসিক, অনেক বেশি। যদি ইতিহাসের ল্যান্ডস্কেপে দেখেন, সেই মুসলিম লীগ আমাদের এই অঞ্চল থেকে নাই হয়ে গেছে রাজনীতিতে। তো আজকের বাস্তবতায় যেটা হচ্ছে, নেজাম ইসলাম পার্টি আর একটা দেখেন, যুক্তফ্রন্টের 1954-এর নির্বাচনে সে প্রধান বিরোধী দল ছিল। সে নেজাম ইসলাম পার্টি আজকে অনেক ভাগ টাগ হয়ে খুব ছোট একটা দলে, ধর্মীয় দলে পরিণত হয়েছে। তো সেই বাস্তবতায় আপনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখেন এরশাদ কোথায়, জাতীয় পার্টি ভেঙে 6 টুকরা হয়ে আছে, 8 টুকরা হয়ে আছে। তাদের ভাই ভাবির যে দুষ্ট রাজনীতি, এই রাজনীতি একটা টম অ্যান্ড জেরি কার্টুনের পরিণত হয়েছে। তো সেইখানে হচ্ছে এখন বর্তমান বাস্তবতায় 24-এর গণ অভ্যুত্থানের পরে এই পলিটিক্যাল ডাইনোসর হয়ে যাবার নতুন দল তৈরি হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দল। অতএব ডাইনোসর মানে বিজয়ের জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের সর্বোচ্চ অর্জনের জায়গা যদি দেখেন 71-72 থেকে যদি 24-এ নিয়ে আসেন, তাহলে দেখবেন যে এখন সে একটা কঙ্কালসার দলে পরিণত হয়েছে। তার ক্ষমতা নাই, তার রাজনৈতিক দল নাই, তার কিছু থাকিস গুন্ডা পান্ডা আছে।
এই সমাজের সবচেয়ে বদমাইশ টাইপের যত লোক আছে, এই লোকগুলোকে যদি আপনি একসাথে পেতে চান, দেখতে চান, তাহলে হচ্ছে আপনার আওয়ামী লীগের দিকে তাকাইতে হবে। আওয়ামী লীগের সমাবেশ এবং মঞ্চের দিকে তাকাইলেই আপনার কাছে মনে হবে যে দক্ষিণ আমেরিকার যত ড্রাগ কার্টেল আছে, মাফিয়াস আছে, সিসিলিয়ান মাফিয়াস, এরা সব ওইখানে আশ্রয় নিয়েছে। তো সেই বাস্তবতায় হচ্ছে যে ডাইনোসর হয়ে যাওয়ার আগের যে কষ্ট, আইসিইউতে থেকে আপনি যখন জানবেন যে আপনি মারা যাচ্ছেন কিছুক্ষণ পরে, আপনি ক্যান্সার আক্রান্ত, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থা হয়েছে ওই মৃতপ্রায় ডাইনোসরের মতো। তারা এখন চিৎকার চেঁচামেচি করছে, বেঁচে থাকার আকুতি করছে। এটা যখন আপনার ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন সে উপরের দিকে তাকায় বলতেছে যে আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। তো পানিতে ডুবে যাওয়ার সময় নমরুদও বোঝে, ফেরাউনও বোঝে যে এখন আসলে ঈমান আনতে হবে। তো হাসিনার হচ্ছে এবং আওয়ামী ফ্যাসিবাদীদের অবস্থা হয়েছে ওই পানিতে, রেড সিতে ডুবে যাওয়ার মতো অবস্থা আর কি। ওই সময় ফেরেশতারা এসে অনেকগুলো কাদা ওর মুখে ঢুকায় দিছে যে ও যেন আর কলেমা পড়তে না পারে। তো দিল্লিও তাকে এমন ভাবে কাদা মাটিতে ভরে রাখছে, সে আর কলেমা পড়ার সুযোগ পাবে না, সে বাংলাদেশে আসার সুযোগ পাবে না। তো এই ডাইনোসরদের হুঙ্কার আপনি জুরাসিক পার্কের সিনেমার মতো করে প্রত্যেক দিন একটা দুইটা জম্বি মুভির একটা দুইটা ক্লিপ দেখতে পাচ্ছেন। একটু এখানে ভিডিও ছাড়ে, ওইখানে একটু ভিডিও ছাড়ে। এটা হচ্ছে এই মানসিক রোগ আর কি, অ্যাবসলিউটলি সাইকোপ্যাথ। তো ধরেন তাদের তো প্রচুর টাকা রে ভাই, এদের কিন্তু প্রচুর টাকা, ইতিমধ্যে তারা লবিস্ট নিয়োগ দিয়েছে এবং একটি সূত্র থেকে বলা হচ্ছে যে ইন্ডিয়া চাচ্ছে যে হাসিনাকে বাংলাদেশে পুশ করে ঢুকাই দিতে। হাসিনা প্রয়োজনে বাংলাদেশে জেলে থাকবে, জেলে থাকলেও তার সে জনপ্রিয়তা সে আস্তে আস্তে আবার রিগেইন করতে পারবে, তার নেতা কর্মীরা চাঙ্গা থাকবে। এরকম যদি কিছু হয় সেটা আপনি কি মনে করেন, সেটা কি সম্ভব, বা এর পরিণতি কি মনে করেন আপনি? আমার কাছে মনে হয় না যে হাসিনা কিন্তু একটা ভীত টাইপের লোক। শুধু হাসিনা না, পুরো শেখ পরিবার, আওয়ামী লীগ কিন্তু চরিত্রগত ভাবে হচ্ছে কাপুরুষের দল, ভীত মানুষের দল। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রমাণ হচ্ছে ৭১ সাল। আপনি দেখবেন যে মার্চ মাসে ৭ই মার্চে তারা নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছে, বড় বড় লম্বা কথা বলেছে। কথা বলে আবার নেগোসিয়েশনে যায় কখন? পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে কোন রাজনৈতিক দল কি নেগোসিয়েশনের টেবিলে বসে? সেটা কি আর স্বাধীনতা থাকে? দ্বিতীয়ত দেখেন ২৫ তারিখে ক্র্যাকডাউন হচ্ছে বাংলাদেশে, তখনকার পূর্ব পাকিস্তানে। তাজউদ্দিন আহমেদ সন্ধ্যার পরে একটা টেপ রেকর্ডার নিয়ে, একটা কাগজ কলম নিয়ে ৩২ নম্বরে গেছেন। শেখ মুজিবকে বলছেন যে মুজিব ভাই, আমাদের যে বাস্তবতা দেখতে পাচ্ছি, আমাদের সবাইকে পলাইতে হবে, তা আপনি দয়া করে একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দেন, আমরা পরবর্তীতে এটা গ্রামে গ্রামে, মহল্লাতে, পাড়ায় এটা শোনাবো মানুষকে। শেখ মুজিব এটা করতে অস্বীকার করেছে। দ্বিতীয়ত বলেছে তাহলে আপনি কাগজে কলমে একটু লিখে দেন, লিখে একটু সাইন করে দেন, যেটাকে আমরা স্বাধীনতার ঘোষণাপত্র হিসাবে দেশের মানুষকে জানাবো, বলতে পারবো। শেখ মুজিব তো অস্বীকার করেছে, বলেছে না না, এগুলোর প্রয়োজন নাই। আজকের ক্র্যাকডাউনের প্রতিবাদে ২ দিন পরে, মানে পরশু ২৭শে মার্চ, দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল দিয়েছি, তুই বাড়িতে গিয়ে নাকে তেল দিয়া ঘুমা। এই হলো শেখ মুজিব। সেলফ সারেন্ডার করেছে, সেনাবাহিনীর সাথে ডেকে এনে নিজে পালানোর ব্যবস্থা করেছে এবং তার পরিবারের সকল নিরাপত্তা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল পুরো ৯ মাস। ১৫০০ টাকা করে মুজিব ভাতা পাইতো। তার বাচ্চার, শেখ হাসিনার বাচ্চা হয়েছে কিন্তু ক্যান্টনমেন্টে, হাসপাতালে। এর পুরো আনা নেওয়ার খরচ পাতি, ট্রান্সপোর্ট সবকিছু পাকিস্তানি বাহিনী করেছে। যুদ্ধ কোথায় করলো? কে যুদ্ধ করেছে? আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগের তখন ৭০ সালে নির্বাচিত এমএলএ ছিল এম এ মোহাইমেন, ঢাকা, আগরতলা, মুজিবনগরে। সে পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের কোনো প্রমিনেন্ট নেতা, পরিচিত পদস্থ কোনো নেতা যুদ্ধ করে নাই। তাহলে আওয়ামী লীগ একটা কাপুরুষের দল, এটা কিন্তু বুঝতে হবে। সে হচ্ছে ঐতিহাসিক ভাবেই দেখবেন যে অন্যের এজেন্ডা হাইজ্যাক করা, অন্যের রাজনীতি হাইজ্যাক করা, অন্যের ইস্যু হাইজ্যাক করে নিজে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় সেই রাজনীতিটা সে বরাবর করেছে। এবং এই স্যাবোটাজের রাজনীতিতে হইল তার পিএইচডি করা। আপনি দেখেন ৯০-এর দশকে জামাতের কেয়ারটেকার আন্দোলনটা সে হাইজ্যাক করেছে, হাইজ্যাক করে সে রাজনীতিটা করলো জামাতকে দিয়ে। জামাত শিবিরের সাথে ব্যাপক সংঘর্ষ, মারামারি সারা দেশে, ১৭৩ দিন হরতাল, সবকিছু করেছে। এরপরে দেখেন লগি বৈঠাতে
আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ মারামারি করেছে? করে নাই। বস্তি থেকে লোক ভাড়া করে এনে মারামারি করেছে। সারা বাংলাদেশে দেখেন গত জুলাই আগস্টে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন কিভাবে কুকুরের মতো লেজ গুটায় পালাইছে। কোথাও তো একটা মিছিল করে নাই। বঙ্গবন্ধু এভিনিউতে ৩২ নম্বরে যখন বাড়ি ঘর পোড়ায় দিচ্ছে আওয়ামী লীগের নেতাদের, কোথায় একটা মিছিল করেছে? তো ৭৫-এর সময় দেখেন যখন শেখ মুজিবকে সপরিবারে মেরে ফেলছে, সারা ঢাকা শহরে একটা মিছিল প্রতিবাদ করেছে? কেউ করেছে? যেই খন্দকার মোশতাক আওয়ামী লীগের ক্যাবিনেটে শেখ মুজিবের ক্যাবিনেটের মন্ত্রী ছিল, সেই ক্যাবিনেট থেকে ২১ জন এসে, বাকশাল থেকে এসে আপনার খন্দকার মোশতাকের অধীনে মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে, শপথ নিয়েছে। তো ঐতিহাসিকভাবে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা কাপুরুষ এবং প্রচন্ড ভীরু প্রকৃতির, মানে বাকাওয়াস টাইপের লোক। দেখবেন মাইকের সামনে ব্যাপক চিৎকার চেঁচামেচি করবে, গোল টেবিলে সোফাতে বসে দেখবেন একটা বেয়াদব আওয়ামী লীগ 10টার সাথে একসাথে তর্ক করবে, তার গলার ভয়েসটা এরকম। কিন্তু ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ প্রচন্ড কাপুরুষের দল। সে ৭৫ পরবর্তী দিল্লির সহায়তা নিয়ে এই দেশে আসছে। কাদের সিদ্দিককে দেখেন, একটা ভুয়া বঙ্গবীর, একটা দালাল, দিল্লির দাসত্ব করেছে ৭৫ থেকে ৮১। সেই দালালরা কোথায়? মুক্তিযুদ্ধ এই মুজিব কোট পরা পেঙ্গুইনরা কোথায়? দামি সংসদে 14তে 18তে এই কালো কোটধারী পেঙ্গুইনরা মিছিল করলো তো কয়েক হাজার লোক হইতো। পেঙ্গুইনরা কোথায়? কোনো পেঙ্গুইন দেখতে পাচ্ছি না তো বাংলাদেশে। তাহলে এই বাস্তবতায় কালকে বাংলাদেশে কিছুই হবে না। এই ধরনের হুঙ্কার, লক্ষ লক্ষ লোকের সমাবেশ একটা রাষ্ট্রের কাছে এইটা কচু পাতার পানি। এটা এরকম করে চলে যাবে, এরকম। আর ফুয়াদ ভাই ধরেন আমরা ছাত্রলীগকে তো দেখেছি পুলিশ প্রহরায় তারা যা শক্তি দেখানো পুলিশকে নিয়ে দেখিয়েছে। তো এখন তো আর পুলিশের ওই সাপোর্ট পাবে না। কিন্তু ধরেন এই যে ধরেন আওয়ামী লীগের যে অব্যাহত যে উস্কানি, মানে হাসিনার যে বক্তব্যগুলো আমরা দেখলাম যে এত মানুষের জীবনের বিনিময়ে, অন্ধত্বের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে আমাদের যে বিপ্লব, সেই বিপ্লবের পরে অনেককেই আমরা দেখলাম যে হাসিনা আওয়ামী লীগের প্রতি এক ধরনের অনুকম্পা দেখাচ্ছে। একটা দাবি উঠেছিল নিষিদ্ধ করার, হাইকোর্ট থেকে সেই খারিজ করে দিল। আমাদের আইন উপদেষ্টা ঐতিহ্যবাহী দলের কথা বললেন আওয়ামী লীগকে। আমাদের তৎকালীন সাখাওয়াত সাহেব বললেন যে দল গোছান, মানে ইয়ে করেন, এখন ঐতিহ্যবাহী দল তিনিও বললেন। তো এটা কি ঠিক হলো? জামাত তো একটু সফট, বিএনপিও সফট, মানে যে নিষিদ্ধ করার বিপক্ষে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3 মাসের মাথায় তারা আবার হুঙ্কার দিচ্ছে, তারা আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা। তো জামাত মানে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি, জামাত বা অন্যান্য দল বা সরকারের যে অবস্থান আপনি কিভাবে দেখেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি ঘোড়ার ডিম হবে? একটা বিষয় দেখেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে যে যে কারণে করা হয়েছে, তার প্রত্যেকটা কারণের সাথে আমি একমত, কিন্তু প্রক্রিয়ার সাথে একমত না। আমি বরাবরই আপনার গত 3 মাস থেকে বলে আসতেছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি, তার 14 দল এবং 14 দলীয় যে কার্টেল আছে, যে গ্যাংস্টার সংগঠনগুলো আছে, এদের ব্যাপারে একটা গণতদন্ত কমিশন হওয়া দরকার। এটা আমেরিকান কংগ্রেশনাল সেনেট হিয়ারিং এর মতো করে পাবলিক মতামত নেওয়া দরকার যে আমরা এই যে ফ্যাসিবাদী, যে বাংলার যে নাৎসিজ এবং ফ্যাসিস্ট ছিল, এদেরকে আমরা কি করব। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজের সদস্য, ছাত্র জনতা, নাগরিক কমিটি, সবার মতামতের উপরে ভিত্তি করে তাদের একটা মতামত নেওয়া দরকার। এই মতামতের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি নিষিদ্ধ করেন সেই মতামতের ভিত্তিতে করেন, যদি তাদেরকে রাজনীতি থেকে বার করেন, ধরেন তারা 3টা নির্বাচনে আমাদেরকে বঞ্চিত করেছে, অ্যাটলিস্ট আগামী 3টা নির্বাচনে আওয়ামী লীগ এবং তার এই ফ্যাসিস্ট কার্টেলকে বঞ্চিত করতে হবে। যদি সবাই একমত হয় সেটা করেন। যদি আওয়ামী লীগের সকল পদস্থ নেতাকে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত, শেখ পরিবারের সদস্যদেরকে শুরু করে সবাইকে রাজনীতিতে যদি নিষিদ্ধ করতে চান করে ফেলেন। তো এই প্রসেস ফলো করে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা কনসেনসাস বেসড সিদ্ধান্তে আসা দরকার, এবং যত আসা সম্ভব হবে তত তাড়াতাড়ি আমরা আমাদের মূল পুনর্গঠনের যে রাজনীতি, গণ অভ্যুত্থান পরবর্তী, সেই জায়গায় ফিরে যেতে পারবো। বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলেছেন। একটা বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানকে তারা ওন করেন না মন থেকে। জুলাই আগস্টে যে একটা মনসুন রেভলিউশন হয়ে গেছে, একটা বাংলা বসন্ত হয়ে গেছে,
এই বসন্তকে তারা মনে প্রাণে ধারণ করেন না। তাদের আচারে, তাদের চরিত্রে, তাদের স্বপ্নে, বিশ্বাসে এটাকে তারা লালন করেন না। এই যে 6 কোটি তরুণ যে কারণে রাস্তায় নেমে এসছে, দেয়ালে দেয়ালে তাদের নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা বলেছে, সেটাকে তারা ধারণ করেন না। করেন না বলেই তারা আওয়ামী লীগের পুনর্বাসনে নেমেছেন, করেন না বলেই তারা সারা বাংলাদেশে চাঁদাবাজি শুরু করেছেন। মাঠ ঘাট হাট স্ট্যান্ড যত কিছু করা দরকার, আমার মহল্লার বাজার থেকে শুরু করে কারওয়ান বাজার, খাতুনগঞ্জ বাজার, যত বড় বড় ঘাট আছে সব দখল করে ফেলছে, সারা বাংলাদেশ দখল করে ফেলছে। সরকারি একটা বিটিভিতে, ধরেন বিটিভির একটা জেলার করেসপন্ডেন্ট কে হবে সেটা পর্যন্ত সচিবকে ইনস্ট্রাকশন দিয়ে তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে যারা মনে করছে তারা সংস্কার করবে আগামী বাংলাদেশ, আগামী দিনে তারা ক্ষমতায় গিয়ে। তো এই মানসিকতা ধারণ করে যারা আজকে সারা বাংলাদেশে রাজনৈতিক ছত্র ছায়ায় চাঁদাবাজদেরকে আশ্রয় দিচ্ছেন, তারপরে দখলদারদেরকে আশ্রয় দিচ্ছেন, মিথ্যা মামলার নামে আবার হয়রানি করা শুরু করেছেন, তাদের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে পরিবর্তন হবে এমন বিশ্বাস করাটা মানে হচ্ছে আমরা বোকার স্বর্গে বাস করছি। অতএব আমি যেটা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছেন, এটা তাদের ত্যাগ আছে, এখানে অনেক কোরবানি আছে, তাদের অনেক অবদান আছে, তারা অনেক জুলুমের শিকার হয়েছেন। কিন্তু 5ই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি যে একটা সুবিধাবাদী গোষ্ঠী, যারা হয়তো অনেকে দেশেও ছিল না, তারা বাংলাদেশে এখন মধু খাওয়ার জন্য জেলায় জেলায় উপজেলায় উপজেলায় প্রচন্ড সিন্ডিকেট ডেভেলপ করেছেন। এবং তারাই আবার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জামিনে মুক্ত করায় নিয়ে আসা, আইনজীবীদেরকে দিয়ে মুক্ত করায় নিয়ে আসা, তারপরে তাদের টাকা পয়সা বাসায় রাখা, তাদের ফ্ল্যাট প্লটের পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করা, একজনের ব্যবসা আরেকজন দেখাশোনা করার দায়িত্ব নেওয়া, সেগুলো করে যাচ্ছেন। এবং এটাই প্রমাণ করে যে এই রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, তাদের অধিকাংশ নেতা কর্মীরা তারা এই গণ অভ্যুত্থানের অধিকারকে তারা ধারণ করেন না। 6 কোটি তরুণ যুবক ছাত্রছাত্রীর যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের, সেই আকাঙ্ক্ষাকে তারা ধারণ করেন না। এবং তাদের জন্য বলছি, মুসলিম লীগের ইতিহাস থেকে শিক্ষা নেন, আওয়ামী লীগের ইতিহাস থেকে শিক্ষা নেন। ফুয়াদ ভাই, ধরেন রাজনৈতিক দলগুলো ধারণ করছে না বিপ্লবের চেতনাকে, তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি ধারণ করছে বিপ্লবের চেতনা? আপনি মনে করেন 3 মাসের তাদের এই সরকারের অধিকাংশ উপদেষ্টা করেন না, কারণ তারা হচ্ছে আপার ক্লাস আরবান এলিট। তারা কোনোদিন বাংলাদেশ রাষ্ট্রের জন্য ঘাম ছড়ান নাই, রক্ত দেন নাই, মিছিল করেন নাই, স্লোগানে স্লোগানে মুখরিত করেন নাই, ছাত্র জনতার পাশে এসে কখনো দাঁড়ান নাই। কিন্তু তারা সুশীল ক্যাটাগরিতে এসে দায়িত্ব পেয়েছে। অতএব তাদেরকে আমরা বারবার এটা মনে করায় দিচ্ছি যে আপনাদের থেকেও কিন্তু যোগ্য মানুষ এই রাষ্ট্রে ছিল। আপনাদেরকে আমরা আল্লাহর ওয়াস্তে দায়িত্ব দিয়েছি দেখার জন্য যে আপনারা দায়িত্ব পালন করতে পারছেন কিনা। এবং যে কারণে দেখেন, এই যে আমাদের অনেক উপদেষ্টার ব্যাপারে এখন প্রচন্ড সমালোচনা হচ্ছে, তাদের পারফরমেন্স ভালো না, তাদের ডেলিভারি ভালো হচ্ছে না, তারা সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারছেন না, এবং এই কারণে রাষ্ট্রে সেবা এবং আমাদের জনগণের যে ভোগান্তি, সেখানে অনেক ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। তো তাহলে ধরেন 7 জন এনজিও, 7 জন সচিব, 21 জনের মধ্যে 14 জনের এই হচ্ছে অবস্থা। তো কি এই সরকার কি বিপ্লবী সরকার, বা কি পরিবর্তন চান আপনি? তারা যদি ধারণ নাই করেন 3 মাস, তাদেরকে তো আর ধরেন বছরের পর বছর সময় দেওয়া যাবে না। মানে তারা হেলে দুলে দুলকি চালে চলবেন, হেলে দুলে কাজ করবেন, সংস্কার কমিশন বানাবেন, মিটিং করবেন, চিঠি লিখবেন, এভাবে তো আর হবে না বিপ্লবের স্পিরিট। তো আপনার পরামর্শ কি চান আপনি? দেখেন, এক্সাম্পল দেই, সুইজারল্যান্ডে যে ঘটনাটা ঘটলো, আপনার ওখানকার দূতাবাস আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ডেকে এনে পরিকল্পিতভাবে একজন উপদেষ্টাকে যেভাবে হেনস্থা করলেন, এখন পর্যন্ত অ্যাম্বাসেডার এবং ওখানকার পলিটিক্যাল কাউন্সিলকে ডিসমিস করা হলো না কেন? এটা তো 2 ঘন্টার ব্যাপার, রিকল করা হলো না কেন? কারণ এই দূতাবাস তো এই প্রথমবারের মতো না। এর আগে আমরা দেখেছি মানবাধিকার কমিশন থেকে শুরু করে অনেক জেনেভার অনেক মিটিং এ তারা দূতাবাসের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পাস ইস্যু করেছে, যারা সেই মিটিং গুলোতে গিয়ে প্রচন্ড হই হট্টগোল করেছে এবং প্রচন্ড অভদ্র আচরণ করেছে, যে বাংলাদেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নাই কেন? দ্বিতীয়ত দেখেন, আপনি ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিশনের যে চিফ ভলগার টার্ক আসছিলেন কদিন আগে, গত 3 মাস থেকে
থেকে আমরা বারবার বলছি যে গুম, খুন, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ অথবা ধরেন এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে, সেখানে আমাদের জাতিসংঘের পক্ষ থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দরকার। তারা সাহায্য দিতে চায়, তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে চায়, তারা এক্সপার্টদেরকে দিতে চায়, তারা আমাদের আইসিটি এবং এই ট্রায়াল প্রসেস গুম কমিশনকে সাহায্য করতে চায়। তাহলে আপনি অফিস করতে দিচ্ছেন না কেন এখনো? পররাষ্ট্র উপদেষ্টা নিজে পরিকল্পিতভাবে, এবং তার কিছু চেলা চামুন্ডা আছে, পররাষ্ট্র সচিব, এডিশনাল সেক্রেটারি, রিয়াজ হামিদুল্লাহ টাইপের কিছু লোকজন আছে মিনিস্ট্রিতে, এরা সবাই মিলে দিল্লিকে কিভাবে খুশি করা যায়, আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায়, সেই প্রজেক্টে কাজ করছে। কারণ দিল্লি চায় না, আওয়ামী লীগ চায় না এখানে মানবাধিকার কমিশনের অফিস হোক। তাহলে এখানে যুদ্ধাপরাধ অথবা গণহত্যার বিচার হবে, মানবতা বিরোধী অপরাধগুলোর বিচার হবে, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে, এবং এটার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। এই প্রকল্পটা তারা বাস্তবায়ন করতে চায়। ভলগার টার্কের সাথে পররাষ্ট্র উপদেষ্টার 1 ঘন্টার মিটিং ছিল, উনি 15 মিনিট মিটিং করে উঠে গেছেন। কেন? দিল্লির নাম শুনলে দেখবেন আমাদের তৌহিদ হোসেনের গলা শুকায়া যায়। এই ধরনের ভীরু কাপুরুষ কে আমরা পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে চাই না, যিনি অ্যাকশন নিতে পারেন না। আপনি দেখবেন যে একটা মহিলা মেক্সিকো থেকে এনে লন্ডনের হাই কমিশনার করেছে, তিনি নিজের টাকায় শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে ওইখানে দেশগুলোতে বিতরণ করেছেন। দালালি। এই মহিলাকে আপনি ডিসমিস না করে কেন লন্ডনে হাই কমিশনার করলেন? আপনি কদিন আগে দেখেছেন যে ব্রুনাই না যেন ওমানে, আপনার এখান থেকে একটা ক্লিপে আমরা দেখলাম যে ওখানকার যে অ্যাম্বাসির কর্মকর্তারা আছেন, তারা আমাদের শ্রমিক ভাই বোনদেরকে ব্রুটালি নির্যাতন করছেন। আপনি এখনো তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কেন দিলেন না? তাদেরকে ডিসমিস করলেন না? যিনি মেরেছেন তিনি এখন নির্বাচন কমিশনের সচিব, শফিউল আজিম। রাইট। তাহলে তাকে প্রমোশন দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আপনি এই আরব আমিরাতে আমাদের যে 57 প্রবাসী ভাইদেরকে যে গ্রেফতার করা হইলো, এটার উস্কানি কে দিয়েছে? ওখানকার যে কর্মকর্তা ছিল সে দিয়েছে। তিনি বক্তব্য দিয়েছেন পাবলিকলি, ওখানে সরকারকে ইনফর্ম করেছেন এবং আইডি দিয়েছেন যে এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে কেন ডিসমিস করলেন না? তাহলে পররাষ্ট্র উপদেষ্টার কাজ কি আসলে? আপনি ভিজিবলি কি করেছেন গত 3 মাসে? আপনার মেয়ের বাচ্চা হবে লন্ডনে, ওখানে গিয়ে আপনি 2 মাস কাটায় আসেন কেন? আমাদের এগুলো প্রক্সি মিটিং, এগুলো আমরা বুঝি না। আপনি লন্ডনে কেন যান এবং আমেরিকায় কেন যান? আপনার মেয়ের বাচ্চা হবে আর আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, এই ধরনের বাকাওয়াজ জিনিস আমাদেরকে বোঝান। তো এই জন্য এই ধরনের অপদার্থ পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার 10 দিন পরে তিনি প্রায় 1 মাসের জন্য আমেরিকায় চলে এসেছিলেন, তার মেয়ের বাচ্চা হবে এই জন্য, লন্ডনে না। তো আমি একটা বিষয় যোগ করি, যেটা বলছিলাম যে এদের হাতে প্রচুর টাকা কিন্তু, এবং লবিস্ট আছে, প্রচুর টাকা আছে, প্রচুর টাকা তারা ছড়াচ্ছে। এবং ধরেন যে গত 15-16 বছরে বিভিন্ন ভাবে দাবি উঠছিল যে আন্তর্জাতিক আদালতে একটা মামলা করা যায় কিনা, কিন্তু এটা খুব ব্যয়বহুল প্রসেস, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই মধ্যে নেদারল্যান্ডে 62 জনকে আসামি করে একটি মামলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে। মানে নিজুম মজুমদার গ্রুপ এই মামলাটা করেছে। তো আপনি দেখেন, মানে ধরেন যে চোরের মায়ের বড় গলা, তো এমন বড় গলা যে আপনারা একটা গুড প্রসিডিংস আপনারা সাবমিট করার আগে মানে তারা মামলা টামলা করে আরো 15,000 মামলা নাকি হবে। তো মানে বাংলাদেশের জনগণের লুট করা অর্থের ব্যবহারের একটা পোর্শন। তো এই যে মামলা আপনি কিভাবে দেখেন? এই যে আন্তর্জাতিক প্রচারণা, শত শত হাজার হাজার টুইটার অ্যাকাউন্টটা, শত শত ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্টে সব ঝাঁপায় পড়ছে, ইস্কনের যে প্রচারণা, সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখেন এই যে 62 জনের বিরুদ্ধে মামলা হলো গতকাল? এটার জন্যই হচ্ছে আমাদেরকে ইমিডিয়েটলি ইউনাইটেড নেশনস এর মানবাধিকার কমিশন যেটা আছে এটাকে আমাদেরকে অফিস করতে দিতে হবে। এটা হচ্ছে আমার ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন জড়িয়ে আছে এখানে। আপনাকে মাথায় রাখতে হবে যে গত 16 বছরে জাতিসংঘের অধিকাংশ যে সিস্টার অর্গানাইজেশন আছে তারা কিন্তু ফ্যাসিবাদীদের দোসর হিসাবে কাজ করেছে। আপনি দেখেন ইউএনডিপিতে শেখ রেহানার ছেলে ববি আপনার কর্মকর্তা হিসাবে কাজ করেছে প্রাইম মিনিস্টারের অফিসে। তার বউ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে আইএমও তে
সে এখানে আপনার বাংলাদেশের ক্যান্ডিডেটটা ছিল, এখন সম্ভবত আপনার সাউথ এশিয়ার কোন একটা মেজর অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছে। তাহলে জাতিসংঘের অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু আমাদের এই লড়াইয়ের বিপক্ষে ছিল গত 16 বছর। একমাত্র সংগঠন, যেই সংগঠনটা টাইম টু টাইম স্টেটমেন্ট দিয়ে ভয়েস রেজ করেছে, কনসার্ন রেজ করেছে, রিপোর্ট প্রকাশ করেছে এবং গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে ছিল, সেটা কিন্তু মানবাধিকার রক্ষা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, যেটা ইউনাইটেড নেশনস এর। তাহলে যেই সংগঠনটা আমাদের পাশে ছিল লড়াইতে, তাকে আপনি অফিস করতে কেন দিচ্ছেন না? এটাই তো আমাদের সেফগার্ড। হ্যাঁ, বলা হচ্ছে যে এটা অফিস করলে নাকি আমাদের সিকিউরিটি, সভারেন্টি ইস্যুতে ইন্টারফেয়ার করবে। ওয়েল, এটা তো হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট আছে। আপনি যেটা এগ্রিমেন্টে আপনি ইনভলভ করা দরকার, যে মানবাধিকার লঙ্ঘন, গুম খুন, এই গণহত্যার বিচার, এগুলোর বাইরে আমাদের ন্যাশনাল সিকিউরিটি, সভারেন্টি, মূল্যবোধ, এগুলোর বিষয়ে তারা কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। আপনি ওখানে ক্লোজ যোগ করে দেন, এটার একটা টাইম ঠিক করে দেন, টার্ম ঠিক করে দেন, 3 বছর, 2 বছর, 5 বছর, তারপর এটা রিভিউ করা হবে। রিভিউ করে তারপরে হচ্ছে এটা কার্যক্রম রাখবেন অথবা বাতিল করবেন। হোস্ট কান্ট্রি না চাইলে জাতিসংঘ কোথাও কাজ করতে পারবে না, এটা একটা কমন জিনিস। কিন্তু সেই ভয়ের জায়গাটাকে কাজে লাগায় মানবাধিকার রক্ষা কমিশনটাকে এখানে অফিস করতে দিচ্ছে না, শুধুমাত্র দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য। এবং এই বাঁচানোর জন্য দিন রাত কাজ করছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং তার মিনিস্ট্রির টিম। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে এগুলোর খবর আছে। মানে ভারত ইস্যুতে তৌহিদ হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ শো করে যে তিনি অসহায়ত্ব, তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়। কিন্তু ভারতের ব্যাপারে তৌহিদ হোসেন কথা, গণ অভ্যুত্থানের পরবর্তীতে কোনো কাপুরুষকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই না আমরা। তো এখন আসলে রিফর্ম কিভাবে হবে আমি জানি না, মানে চারিদিক থেকে নানা রকমের ঘটনা ঘটছে। আরেকটি বিষয় আনতে চাই, যে ধরেন হাসিনার এই পর্যন্ত প্রায় 4-5টা এরকম ফোনালাপ বের হয়ে আসলো, অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক কৌশল। এবং আপনি যদি ফোনালাপে দেখেন, হাসিনা কিন্তু বলছে যে আগুন ধরায় দাও, আগুন লাগায় দাও, তোমাদের তালিকা করো, একটারও ছাড়ো না, একটারও ইয়ে করো না, নানা রকম উস্কানি দিচ্ছে, নানা রকমের কথাবার্তা বলতেছে। আমাদের পত্রিকাগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে লিখে যে হাসিনার মতো কণ্ঠের একজন, এরকম একটা ফোনালাপ বের হয়ে আসছে। এই জায়গাটায় এটা যদি ধরেন জামাতের আমিরের ফোনালাপ হইতো, অথবা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের ফোনালাপ হইতো, বা বেগম জিয়ার ফোনালাপ হইতো, তাইলে দেখতেন সুশীল, বুদ্ধিজীবী, পত্রিকার হেডলাইন, আবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, আবার অকার্যকর করার মানে পরিকল্পনা, নানা রকমের কিন্তু বিশ্লেষণের টেলিভিশনে। আমি টেলিভিশন টক শো তো ওরকম কোনো উল্লেখযোগ্য কোনো আলোচনা দেখি নাই এ পর্যন্ত, এই হাসিনার এত উস্কানি বা এইসব বিষয় নিয়ে। কিভাবে দেখে মানে আমাদের মিডিয়ার জায়গাটা, মানে এখনো কিন্তু ধরেন সেই মানে পুরাতন মানসিকতায় চলছে সব। কি করব আমরা, কি করা যায় বলুন তো? একটা বিষয় দেখেন, যেভাবে আমি আর আগে বলছিলাম যে বাংলাদেশের গণমাধ্যম এবং আপার মিডল ক্লাস, যে আরবান এলিট, যারা মেইনলি সমাজে ডিসকোর্স তৈরি করে, এবং কালচারাল এলিট, এরা কেউ গণ অভ্যুত্থানকে ধারণ করেন না, তারা এখানে অংশগ্রহণ করেন নাই। তারা হচ্ছে স্ট্যাটাসকোর পক্ষে শক্তি ছিল, কারণ তারা 16 বছর এই আওয়ামী ফ্যাসিবাদ থেকে বেনিফিশিয়ারি ছিল কোনো না কোনো ফর্মে। সেটা আপনি পদ পদবিতে হোক, রাজুকের একটা প্লট ফ্ল্যাটের মধ্য দিয়ে হোক, বিদেশ যাত্রা হোক, প্রমোশন হোক, যে কোনো ফর্মে সে আওয়ামী ফ্যাসিবাদ থেকে বেনিফিশিয়ারি ছিল। এই জন্য দেখেন 3 মাস হয়ে গেছে গণ অভ্যুত্থানকে ধারণ করে একটা ঐতিহাসিক গান রচনা হয় নাই, একটা কবিতা হয় নাই, তারপরে হচ্ছে একটা নাটক হয় নাই, একটা সিনেমা হয় নাই। কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী ফ্যাসিবাদীদের বিষয়ে শেখ মুজিব কোন দিন কোথায় জেলখানার ভিতর থেকে, বাথরুমের ভিতর থেকে একটা চিরকুটে লেখা 52-র ভাষা আন্দোলন কিভাবে হবে সেই নেতৃত্ব দিয়েছেন। এই মিথ্যাচারের উপরে কিন্তু নাটক সিনেমা হয়ে গেছে, শত শত নাটক সিনেমা হয়ে গেছে। তাহলে বাংলাদেশের আরবান এলিট এবং কালচারাল এলিটরা যারা আছেন, তারা এই গণ অভ্যুত্থানকে ধারণ করেন না। আরেকটা এক্সাম্পল দেই, আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি, সেটা হচ্ছে এই যে পাঠ্যপুস্তক যেটা পাবলিশ হবে আপনার আগামী জানুয়ারিতে আমাদের স্কুলের ছেলে মেয়েদের জন্য, কোন ক্লাসের হিস্ট্রি বইতে 24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছু লেখা থাকতেছে না, কোনো কিছু নাই। তারা বলছে যে
আপাতত 71 পর্যন্ত হিস্ট্রি থাকবে। এর পরের বছরে 26-এ গিয়ে আমরা রিভিউ করব, পরামর্শ নিব, নিয়ে টিয়ে ঠিক করব যে 24-কে কিভাবে উপস্থাপন করা যায়। কারণ কি দেখেন, ওই যে উপদেষ্টা এই গণঅভ্যুত্থানকে ধারণ করেন না, একটা সুবিধাবাদী শিক্ষাবিদ, সুশীল, 16 বছরের দালালি, ফ্যাসিবাদের চামচামি, যা যা করার এরা সব করছে। এবং যে সকল সুশীলদেরকে শিক্ষার কমিটিতে নিয়েছে, আপনি নাম দেখলেই দেখবেন এরা 16 বছরে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে বহুবার বিবৃতি দিয়েছে, বহুবার স্টেটমেন্ট দিয়েছে। হয়তো জাফর ইকবালের মতো এত বিখ্যাত না, হয়তো সুলতানা কামালের মতো এত বিখ্যাত না, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনের মতো এত বিখ্যাত না, কিন্তু ক্যাটাগরিতে সে সুশীল, ক্যাটাগরিতে সে ওই আওয়ামী দালাল। এদের মাধ্যমেই আপনার এই যে ডিসকোর্সকে কিভাবে হারিয়ে দেওয়া হচ্ছে, যে আপনি চিন্তা করেন মেমোরি তো ফেড হয়ে যায়। আপনি যদি 1-1.5 বছর এই মেমোরিকে জাগ্রত না রাখেন, 26-এ গিয়ে তো এটা আলটিমেটলি হারায় যাবে। এবং তারা বুঝতেছে হয়তো হাসিনা ফিরে আসবে অথবা সরকার পরিবর্তন হবে, তখন এই আলোচনাটা করার প্রয়োজন হবে না। অথচ এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল, যে এইবার পাঠ্যপুস্তকের কেন্দ্রবিন্দু হইতে হবে গণ অভ্যুত্থান। বাংলাদেশের টোটাল কারিকুলাম পরিবর্তন হয়ে যেতে হবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। প্রয়োজনে বই প্রকাশ 2 মাস পিছায় দিতে হবে, মার্চে চলে যাবে, 3 মাস পিছাবে। অটো পাস করার নাই, কোভিডের সময় স্কুল কলেজ বছরের পর বছর, মাসের পর মাস বন্ধ থাকে নাই, তো বই প্রকাশ 2 মাস পিছাইলে কি সমস্যা হবে? কিছুই হবে না। তো এই জন্য আমরা বলছি যে এই অধিকাংশ উপদেষ্টা এবং যে সুশীল এবং আমলাদের ভিতরে যে বাটপার আওয়ামী ফ্যাসিবাদরা আছে, এরা সবাই মিলে এই গণ অভ্যুত্থানকে কিভাবে আমাদের মেমোরি থেকে মুছে দেওয়া যায় এটার জন্য দিনরাত কাজ করছে। ওই যে নিজম মজুমদারের মতো একটা ছোট লোকের নাম বললেন, এই ছোট লোক কিন্তু একই ক্যারেক্টারের লোক, টাউটামি, বাটপারি, যত কিছু আছে। মানে সে হেন কোনো মানে ক্রিমিনাল কাজ নাই যা সে করে নাই তার জীবনে, এটা তার রুজি। অতএব এই যে বিচারের নামে যে সে কাজটা করছে এখন আইসিসিতে, এটা হলো তার একটা প্রজেক্ট, আওয়ামী প্রজেক্ট মানে হচ্ছে লুটপাটের প্রজেক্ট, ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট। তো এখন বিচার প্রক্রিয়ার একটা প্রজেক্ট সে বানাইছে। এই প্রজেক্টের মধ্য দিয়ে সে আওয়ামী লীগারদের যে প্রচুর টাকা পয়সা হয়েছে, এই টাকা পয়সার কিছু কিয়দ অংশ তার পকেটে ঢোকানোর একটা আয়োজন মাত্র করছে। এটা দিয়ে কোনো বিচার হবে না দিন শেষে, এগুলো সিম্পলি আলোচনা, প্রোপাগান্ডার জন্য ঠিক আছে। এই প্রসেস দিয়ে জি বলেন ফজল ভাই। তো সেইটাই বলছি যে এটা দিয়ে দিন শেষে কোনো লাভ হবে না, নিজের পকেট ভরা ছাড়া আওয়ামী লীগের কোনো বেনিফিট এখানে হবে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আগামী 20-30 বছর নাই হয়ে গেছে, এটা সিম্পলি নাই। কারণ তরুণ যাদের বয়স 12, 13, 14 প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা এইখানে গুলিবিদ্ধ হয়েছে, এইখানে মিছিলে ছিল। এই মিছিলের স্মৃতি মুছে যাওয়ার মতো না। আপনি রাস্তায় রাস্তায় ছেলে মেয়েদের সাথে আলোচনা করেন, দেয়াল লিখনগুলো দেখেন। আর ধরেন আওয়ামী লীগ বা হাসিনার যদি ওই শক্তি থাকতো, হাসিনা কি পালাইতো না তো। পালাইছে কখন? সে সকল নেতাকর্মী পালাইছে, বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইছে। আর কি লাগবে বলেন? এরপরে তারা এখন আবার ব্যাক করার সুযোগ দেখছে বা উস্কানি দিচ্ছে। সরকারের দুর্বলতার সুযোগকে নিয়ে তারা এই চেষ্টাগুলো করছে। দুটি প্রশ্ন, এই যে উস্কানি দিচ্ছে হাসিনা, আগুন লাগায় দাও, তালিকা করো, এমনে করো, মারো, ধরো, এর ব্যাপারে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যায় কিনা, এই উস্কানিগুলোর বিষয়ে কোনো প্রতিকার করা যায় কিনা। এবং সর্বশেষ যে আলাপটি আমি বলছিলাম, ফোন আলাপটি শোনাচ্ছিলাম, সেখানে সে বলতেছে সে আর্মি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেড করাবে। মানে তার বিশাল ক্ষমতা, এখন আর্মিরে বলে সে ঢাকা ইউনিভার্সিটি রেড করায় ফেলবে। বাট দুর্ভাগ্যজনক ভাবে এখন পর্যন্ত কিন্তু আইএসপিআর এর কোনো বক্তব্য আমরা পাই নাই। যে হাসিনা যে বলতেছে আর্মি দিয়ে করাবো, এই দুটা বিষয় আপনি একটু দেখতে অ্যাডজাস্ট করেন। প্রথম কথা হচ্ছে টেকনিক্যালি আইএসপিআর এর বক্তব্য না দেওয়াটা ঠিক আছে। মানে পাগল ছাগল, আপনি একটা সাইকোপ্যাথ বলেছেন তাকে শুরুতে, এখন একটা সাইকোপ্যাথের বক্তব্য নিয়ে যদি সশস্ত্র বাহিনীর বিবৃতি দিতে হয়, এটা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করবে। তো এটা ডিসিশনটাকে আমি রাইট মনে করি, যে এই নিজু মজুমদার টাইপের লোকদেরকে নিয়ে যদি আমাদের কথা বলা লাগে, বিবৃতি দেওয়া লাগে, ইতিহাসের ডাস্টবিনে কত ছেলে পেলে, কত পশু পাখি হারায় গেছে, তাদেরকে নিয়ে আলোচনা করাটা যা সময় নষ্ট আর কি, এটা তাদের ডিসিশন কারেক্ট। যেটা হচ্ছে আপনার
প্রথম যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে আইনগত, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ভিডিওর ব্যাপারে, এই অডিওর ব্যাপারে আমাদের লোকাল যে ইন্ডিয়ান হাই কমিশন আছে এবং দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বক্তব্য রেজ করা দরকার। কারণ এটা প্রিটি ইন্টারফেয়ারেন্স, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি বলেন, আমার সিকিউরিটি এবং সভরেন্টিতে সে ইন্টারফেয়ার করছে। ভারতের সুযোগ সুবিধা, তার মাটি, তার লজিস্টিক্স, তার সবকিছু ব্যবহার করে। যে ফোনটাতে হাসিনা কথা বলে, এই ফোনটার নেটওয়ার্ক কিন্তু ইন্ডিয়ান নেটওয়ার্ক। যেই ফোনটাতে হাসিনা ইন্টারনেট ব্যবহার করে, এই ইন্টারনেট প্রোভাইডারটা কিন্তু ইন্ডিয়ান নেটওয়ার্ক। যেই মাটিতে বসে, যেই ফ্ল্যাটে বসে হাসিনা কথা বলে, সেই ফ্ল্যাটটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাট। অতএব এই পুরো প্রসেসে হাসিনা যা যা করছে তার সকল দায় দায়িত্ব উস্কানির পুরো ভাগিদার হচ্ছে ভারতের প্রশাসন। এর কোনো কিছুর দায় ভারত এড়াতে পারবে না। অতএব আমাদের এখানে যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে তাকে ডেকে নিয়ে কড়া ভাষায় জিজ্ঞাসা করা দরকার। কিন্তু তৌহিদ হোসেনের মতো একটা কাপুরুষ ভীরলোক সেই কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করছি না। এই জন্য আমরা ছাত্র জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলাম তাদের পক্ষ থেকেই এই আওয়াজ তুলতে হবে এবং এই দাবি নিয়ে মাঠে ময়দানে সক্রিয় থাকতে হবে। এটাই আমাদের ভিজিলেন্সই হচ্ছে আমাদের আগামী দিনের নিরাপত্তার একমাত্র শর্ত। তবে এই ফোন আলাপে একটা ইন্টারেস্টিং বিষয় আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, যেটা আমার ইয়েতে ধরা পড়ছে, যে নেতা, ওই যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে কর্মী, সে হেসে হেসে হাসিনাকে বলতেছে যে বঙ্গবন্ধু এভিনিউ যে আওয়ামী লীগের কার্যালয়, বলছে আপা ভিতরে তো সবাই মানে মলমূত্র ত্যাগ করে মানে নষ্ট করে ফেলছে। মানে এটাও কিন্তু এক ধরনের, দেখেন এটা কিন্তু এক ধরনের ইয়ে, কিন্তু মানে ফেলাসি, তাই না? ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু, যে একটা দলের কেন্দ্রীয় কার্যালয় এখন হকার বা টোকাইরা যারা থাকে রাস্তাঘাটে ছিন্নমূল, তারা যে ওইটাকে বাথরুম হিসেবে ব্যবহার করছে। তো এর পরেও কিন্তু হাসিনার কিন্তু কোনো বোধোদয় হচ্ছে না। কিন্তু হাসিনা বলতেছে যে ওদের ওই মালপত্র রাখার যে চকি টকি, এগুলো সব জ্বালায় দাও, বাইক করে এগুলো সব জ্বালিয়ে দাও। তো এই মানে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো এখন আপনার সর্বশেষ মন্তব্য কি? জি, সাবোটাজের রাজনীতি, নিজের নেতা কর্মীদেরকে খুন করে সেই লাশের মিছিল করে পরের দিন হরতাল করবার রাজনীতি কিন্তু আওয়ামী লীগ করেছে। বাংলাদেশ আত্মঘাতমূলক রাজনীতি আছে। আপনার বাস জ্বালিয়ে দেওয়ার ঘটনা তো আমরা জানি, শাহবাগে 2004-05 সালে বিআরটিসির বাসে আগুন দিয়ে যে 24 জনকে পুড়িয়ে মারলো। এবং তখন কিন্তু আপনার ডোনাল্ড রামসফেল্ড, তখনকার আপনার ডিফেন্স সেক্রেটারি আমেরিকার, সে কিন্তু বাংলাদেশে ছিল। তার সাথে পরের দিন খালেদা জিয়ার, তখন প্রাইম মিনিস্টারের মিটিং হবার কথা, পরের দিন আওয়ামী লীগ হরতাল দিয়েছে ওই ঘটনার প্রেক্ষিতে, প্রমাণ করবার জন্য যে যে আমেরিকার ডিফেন্স মিনিস্টারকে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের সাথে আমেরিকা কেন সম্পর্ক রাখবে। অতএব আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু এটা 111-এর সময় স্বীকার করেছে। শেখ সেলিম, ওবায়দুল কাদের কিন্তু বলেছে যে নানক, মির্জা আজম, আপনার সাইদ খোকন, পঙ্কজ, এই মানুষগুলো এই কাজের সাথে জড়িত ছিল। অতএব এই আত্মঘাতমূলক রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ ওস্তাদ। এই জন্য হাসিনা যে বলছে না, এটা কিন্তু তার অরিজিনাল চরিত্র। আমরা যারা মতিউর রহমান রেন্টুর বই পড়েছি, আমার ফাঁসি চাই, সেখানে কিন্তু এরকম অজস্র আত্মঘাতমূলক ঘটনার বিবরণ তিনি দিয়েছেন। অতএব জ্বালায়া দাও, পোড়ায়া দাও, তারপরে আমি দেখাবো, রাজনীতি করব, ট্রাম্পের কাছে ছবি পাঠাবো। তো এটা একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার আর কি। এটা হচ্ছে যে আপনার মোনায়েম খান তখন পাকিস্তানের গভর্নর, সে পাবনাতে যে একটা পাগলের হাসপাতাল আছে না, ওটা ভিজিট করতে গেছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ যত পাগল আছে সবাইকে লাইন ধরে দাঁড় করাইছেন। তো মোনায়েম খান এসে ওই কথা বলছেন, সালাম দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন। তো একজন পাগল জিজ্ঞেস করতেছে আপনি কে? তো মোনায়েম খান বলতেছেন যে আমি তো পাকিস্তানের গভর্নর। তো পাগল বলতেছে আমি এক সময় ছিলাম, আপনি এখানে কয়দিন থাকেন, আপনিও ঠিক হয়ে যাবেন। এবং এটার সাথে রিলেট করে আমি বলতে পারি হাসিনা নাকি ট্রাম্পকে অভিনন্দন জানাইছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে। তো ওই যে ওই ঘটনা থাকলেই ঠিক হবে, কয়দিন দিল্লিতে থাকুক, দেখবেন যে সে নিজেও ট্রাম্প হয়ে যাবে আর কি। অদ্ভুত, মানে কি যে হচ্ছে। তো এখন আসলে সকল কিছু দায় ঘুরে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তায়, এবং আপনারা আসলে এই সরকারের
কাঠামোতে কি পরিবর্তন চান কিনা, এই উপদেষ্টাদেরকে দিয়ে আর কতদিন, 3 মাস তো আমার মধ্যে যথেষ্ট সময় একটা গ্রুপকে বোঝার জন্য। তো এই জন্য আপনারা কোনো আহ্বান জানাবেন কিনা, কোনো মুভমেন্ট শুরু করতে হয় কিনা, আবার কি মনে করেন? আপনার সর্বশেষ মন্তব্যটা জানি, আমার অনুষ্ঠান শেষ করব। না, মুভমেন্টের পক্ষে তো না, কারণ এই সরকার তো আমাদের সরকার। বাংলাদেশের ইতিহাসে এত পপুলারিটি নিয়ে তো কোনো সরকার গঠিত হয়নি। অতএব আমরা শতভাগ এই সরকারকে ওন করি, এবং আমরা যেটা এখন করে যাচ্ছি, প্রত্যেক দিন এই সরকারকে ক্রিটিক করছি, তার ভুলগুলো নিয়ে কথা বলছি, তার যেখানে যেখানে পরিবর্তন হওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলছি, যেখানে যেখানে আপনার নির্দেশনা দেওয়া দরকার, রিকমেন্ডেশন দেওয়া দরকার, আমরা উপদেষ্টাদের সাথে দেখা করে বলছি, প্রেসে বলছি, প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছে তখন বলেছি, এবং এটা আমরা কন্টিনিউ বলে যাব। দেশের মানুষের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী বন্দোবস্ত দেশে করবার, এই সরকারকে সফল করবার জন্য যা যা করণীয় অ্যাজ এ রাজনৈতিক দল এবং কর্মী, সেই জায়গাটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং যাব। আমি বোধ করছি 3 মাসের তুলনায় সরকার কিন্তু আপনার এখন অনেক বেশি স্টেবল। আপনি দেখেন যে 70-এর উপরে অরাজকতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে গত 3 মাসে। বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকেও এই লেভেলের চ্যালেঞ্জ ফেস করতে হয় না 3 মাসে, যেটাই অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এবং দেখেন, এটা করতে গিয়ে কিন্তু মানুষ মারতে হয়নি, হাজার হাজার মিথ্যা মামলা দিতে হয়নি, কাউকে ডিবি অফিসে রিমান্ডে নিয়ে পিটাইতে হয়নি। সে একটু স্লো, কিন্তু ঠান্ডা মাথায় সিচুয়েশন গুলো কিন্তু সে হ্যান্ডেল করছে। তো আমি বোধ করছি যে গতিতে চলছে, আরো 2-3 মাসের ভিতরে সরকারকে আপনি অনেক বেশি কনফিডেন্ট দেখতে পাবেন। না, আমি বলছি মুভমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে একটা রিশাফল করা, একটা রিশাফল করে জিনিসটাকে একটা আরেকটু গতিশীল করা। কারণ এক একজনের মাথায় আপনার 10-15টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব, 4-5টা মন্ত্রণালয়ের দায়িত্ব। অনেকে ক্যাপাবল না, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, তাদেরকে বাদ দেয়া, নতুন গ্রুপকে ঢোকানো। বিপ্লবোত্তর সরকারের উপদেষ্টাদের অর্ধেকের বেশি বয়স যদি 70-এর বেশি হয়, তো ভাই আমারও বয়স হচ্ছে, আপনারও বয়স হচ্ছে, আপনার 10 বছর আগের অবস্থা আর এখনকার অবস্থা তো এক না। তো এটা বয়সের ব্যাপারটা বলা তো কাউকে ছোট করা না, কিন্তু বাস্তবতা, এটা হচ্ছে বাস্তবতা। তো সেই জায়গাটায় আসলে কি হয় সেটাই বলছে আর কি, একটা চাপ সৃষ্টি করা, একটা মুভমেন্টের মতো করা, যে না তোমরা রিশাফল করো তোমরা। আমাদের তো পূর্ণ সমর্থন আছে রে ভাই, আমাদের তো উপায় নাই এই সরকারকে সমর্থন দেওয়া ছাড়া। এদের মাধ্যমে আমাদের পরিবর্তনটা আনতে হবে। তো ইতিবাচক ভাবেই বলছি যে কোনো চাপ প্রয়োগ করবেন কিনা, আরো স্ট্রংলি চাপ না দিলে তো বাংলাদেশে কিছু হয় না। না, আমার মনে হয় যে আমরা চাপ দিচ্ছি। চাপের ব্যাপারে আমাদের একটা ডেমোক্রেটিক সিস্টেমের ভিতরে থেকে যতটুকু করা যায় অতটুকু আমরা করে যাচ্ছি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার কি বেশি মাত্রায় চাপ দিলে সে কিন্তু আপনার তার কনসেন্ট্রেশন হারিয়ে ফেলবে, কারণ হচ্ছে তার অগ্রাধিকার চেঞ্জ হয়ে যাবে। এই প্রত্যেকটা অরাজক সিচুয়েশন কিন্তু তাকে আপনার অগ্রাধিকারে প্রায় করছে। কিন্তু আফওয়াজ ভাই, আমার তো মনে হয় যে উনি ওনাদের অগ্রাধিকারই এখনো সেট আপ করতে পারেন নাই আর কি প্রপারলি। না, পেরেছে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি, পার্সোনালি কথা বলে আমরা কনভিন্স যে ওনারা এই সমস্যাগুলো বুঝতে পারে, আমাদের এই প্রত্যেকটা ক্রিটিকের সাথে তারা একমত। কিন্তু যেহেতু টোটাল ইনস্টিটিউশন কলাপস করেছে, বাংলাদেশের ইতিহাসে কখনো হয় যে সরকার পরিবর্তনের পরে এই লেভেলের ইনস্টিটিউশন কলাপস করেছে। 69-এ হয় নাই, 71-এও হয় নাই, 75-এও হয় নাই, 81-তে হয় নাই, 90-তে হয় নাই, 111-এ হয় নাই। যেই লেভেলে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধসে গেছে, কোনো প্রতিষ্ঠান ফাংশনাল না। তো সেই রকম একটা জায়গায় সরকার দায়িত্ব নিয়ে যেই লেভেলের সার্ভিস আমরা প্রত্যাশা করছি সেটা আসলে দেবার মতো অবস্থায় রাষ্ট্রটা নাই। তো এই জন্য ওনাদের শত গুডউইল থাকার পরেও, গুড ইন্টেনশন থাকার পরেও ওনারা ডেলিভার করতে পারছেন না। এবং এই সমালোচনাগুলো সার্ভিসের কথা বলা হচ্ছে না, ওনারা একমত। কিন্তু আমরা যে বিষয়গুলো বারবার বলছি যে আপনি আওয়ামী লীগের হাসিনার, যেটি আপনার কথাইও এসছে, যে হাসিনার দ্বারা যারা হাসিনার দ্বারা পরিপুষ্ট হয়েছে তাদেরকে আপনি এখনো সিগনিফিকেন্ট জায়গাগুলো কেন বসিয়ে রাখছেন? তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তাদেরকে যদি আপনি হটাতেন, এই স্থবিরতা আমার মনে হয় যে এমনিতে অনেক কমে যেত। তারাই অনেক জায়গায় পার্ট তৈরি করে রাখছে। আমরা কিন্তু ওই কথাগুলো বলছি যে আপনি তো আপনার লক্ষ্যটা কি হওয়া উচিত, আপনি প্রথমে এসে কি করবেন, সেই লক্ষ্যমাত্রাগুলো আপনি ওইভাবে সাজাতে পারেন নাই। আমাদের গোয়েন্দা সংস্থা বলেন বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বলেন, যারা বসে আছে তারা তো ভাই হাসিনা যদি তার নেতাকর্মীদের এভাবে নির্দেশনা দেয়, আপনি কি মনে করেন না যে তাদেরকে সে ফোন করে মাথা বিগড়াচ্ছে, মাথার মধ্যে অন্য কিছু ঢোকাচ্ছে?
এটা তো আমি ধরে নিতেই পারি। সেই জায়গাতে বলছি যে সিগনিফিকেন্ট পাওয়ারের জায়গাগুলো থেকে, প্রভাবের জায়গাগুলো থেকে হাসিনা পন্থীদেরকে না সরালে আমার মনে হয় যে কোনো একটা বিপর্যয় হবে না, বা একটা মানে কি বলবো, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে, জনগণের আস্থা কমে যাবে, আস্থা কমে যাবে। সেই জায়গাটা আমরা বারবার বলছি। তো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব পরিশ্রান্ত আমি জানি, আমি আপনার চোখে ঘুম, আপনি মাত্র কক্সবাজার থেকে ফিরেছেন, তারপরে আপনি আমার আহ্বানে সাড়া দিয়েছেন ফুয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়মিতভাবে আমি আপনাকে পাবো, আপনার কথা, আপনার বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বিতাড়িত শয়তান হাসিনা এবং তার বাহিনী সাইকোপ্যাথ আবারও চেষ্টা করছে বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরির মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তারা চেষ্টা করছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সেনাবাহিনীকে বিভ্রান্ত করে যদি কিছু করা যায়, একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারা যদি কিছু করতে পারে, তবে মার্কিন নবনির্বাচিত যে প্রেসিডেন্ট ট্রাম্প, তাকে নিয়ে বাদ্য বাজিয়ে লাভ নাই, গান গেয়ে কোনো লাভ নাই। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ সম্পর্কে জানে, আপনারা জানেন। আরো বেশ কয়েক বছর আগে প্রিয়া সাহা নামে এক মহিলাকে দিয়ে বাংলাদেশের ব্যাপারে ভয়ঙ্কর সব তথ্য উপস্থাপন করা হয়েছিল, তাতেও কোনো লাভ হয়নি। তো বাংলাদেশকে ভালোবাসুন, ইসকন হোক, সনাতনী হোক, যে যার অবস্থান থেকে, আমার মনে হয় বাংলাদেশের পক্ষে আমরা সবাই থাকি, আমরা এই দেশটাকে পুনর্নির্মাণ করি। দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ।